মাইন্ড কন্ট্রোল এটি খুব জনপ্রিয়। ইসকনের এই প্রোগ্রামটি কলকাতা, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, বম্বে, দিল্লি, পুনা, মাদ্রাস সব জায়গাতে স্টুডেন্ট মহলে খুব খ্যাতি অর্জন করেছে এই প্রোগ্রামটি। তো ভলেন্টিয়ার্সরা যদি একটু শান্ত হয়ে যায় তাহলে খুব ভালো হয়। আর দ্বিতীয়ত আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, যেহেতু মন নিয়ে আমরা এখন আলোচনা করতে যাচ্ছি, তো মনটা কিন্তু এমনিতেই খুব উৎক্ষিপ্ত, হ্যাঁ কি না? আচ্ছা, একটা কথা হচ্ছে, আমি আপনাদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করব, আপনারা প্লিজ আমার সঙ্গে রেসিপ্রোকেট করবেন, মানে কিছু বললে আপনারা তার উত্তর দেবেন, তাহলে আমিও খুব উৎসাহ পাবো বলার জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনাদের সবাইকে অনুরোধ, আপনাদের মোবাইল ফোনগুলো একটু সুইচ অফ করে দিন। আমি জানি আপনারা খুব ব্যস্ত, অনেকের প্রোগ্রাম, অনেক কিছু প্রোগ্রাম ছেড়ে তবু এসেছেন। তার কারণ হচ্ছে, কারণ আপনারা জানতে চান যে মন কিভাবে কাজ করে। এবং বর্তমানকালে বিজ্ঞানীরা বলছেন যত সমস্যার মূল কারণ হচ্ছে মন। মন যখন ভালো থাকে সবকিছু ভালো লাগে, আর মন যখন ভালো থাকে না তখন সামনে অনেক রকমের পদের খাবার বা সুন্দর জামা কাপড় পরলেও, সুন্দর পারফিউম মাখলেও মনটা ভালো থাকে না, হ্যাঁ কি না? তার মানে মন খুব গুরুত্বপূর্ণ বিষয় একটি। তো এই মনটি কোথায় থাকে, কিভাবে মনটি আমাদের চরিত্র, মানসিকতা এবং সর্বোপরি শরীরের উপরেও বিভিন্নভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করে, সে সম্পর্কে আজকে আমরা জানবো। এবং আমি আপনাদেরকে কনফিডেন্টলি বলতে পারি, যদি আপনারা সবাই খুব ভালোভাবে মাত্র 40 মিনিট, 40 মিনিট, আপনাদের মূল্যবান সময়ের মাত্র 40 মিনিট যদি দেন, ভালো করে শ্রবণ করেন, তাহলে দেখবেন মন কেন্দ্রিক সব সমস্যার সমাধান আজকে আপনি পেয়ে যেতে পারবেন। এবং তদুপরি আপনার যে দৃষ্টিভঙ্গি নিয়ে, যে মানসিকতা, দৃষ্টিভঙ্গি এবং চেতনা এবং বুদ্ধি যে পরিমাণ নিয়ে আপনি এসেছিলেন, সেটি অনেকটি শার্প হয়ে যাবে, ধারালো হয়ে যাবে। এই বিষয়ে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি। সেহেতু যখন আমরা আলোচনা করতে যাচ্ছি মন নিয়ে, আমাদের মনটাকে এইখানে লাগাতে হবে, যে আমি বলছি এবং যা আমরা আপনাদেরকে দিচ্ছি। আমরা যা কিছু এখানে শিখছি বা দেখছি, তা সম্পূর্ণরূপে আমাদের প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদ, এই শ্রী ভক্তিবেদান্ত শিল প্রভুপাদের শিক্ষায় শিক্ষিত হয়ে বেদ, পুরাণ, ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবতমের জ্ঞানে ওখান থেকে সঞ্চয় করে আমরা এই প্রেজেন্টেশনটি আপনাদের কাছে উপস্থাপনা করছি। তো প্রথম প্রশ্ন হচ্ছে, মন নিয়ে আপনারা কে কে কত কত গান শুনেছেন? একটা দু লাইন যদি গাইতেন তাহলে খুব ভালো হতো। বাংলাদেশে, হ্যাঁ না, আমি জানি অনেকের মনে আছে অনেক কিছু গান, কিন্তু ওই জায়গায় করলে তো আমি বুঝতে পারবো না। তার কারণ হচ্ছে, আমি জানি, আমি গত 5 বছর ধরে বাংলাদেশে আসছি। বাংলাদেশের প্রত্যেকটি ব্যক্তি, সে স্ত্রী হোক আর পুরুষ হোক, তারা কিন্তু খুব শিল্পী প্রকৃতির। তারা গাইতে পারে, বাজাতে পারে, নাচতে পারে, নাচাতেও পারে। কারণ তাদের মধ্যে স্বাভাবিকভাবে ভগবান ঈশ্বরদত্ত ক্ষমতা দিয়েছেন ভালো গান করার, তাল জ্ঞান খুব ভালো। সেজন্য আমি এত জায়গায় প্রোগ্রাম করি বা আমি ক্লাস দিয়ে কীর্তন করি, বাংলাদেশের মতো সুন্দর কীর্তন, মানে আমরা লিড করি, তারপরে আরেকবার বলা হয় সবাই গান। যেমন শুভনীতাই বাবু গান গাইছিলেন, আপনারা সবাই গাইছিলেন। এত সুন্দর কীর্তন অন্য কোনো দেশের লোক করতে পারেন, এমনকি ভারতবর্ষেও নয়। এটা আমি বলতে পারি, এটা আমার নিজস্ব অভিজ্ঞতা। নেপাল হোক, ভুটান হোক, জাপান হোক, চায়না হোক আর ভারতবর্ষ হোক, বাংলাদেশের সমকক্ষ এত সুন্দর গলা এবং কীর্তন নেই। একজন হাত তুলুন, কারা কারা মন নিয়ে কোনো গান সম্পর্কে জানেন বা গান শুনেছেন বা গাইতেও পারবেন একটু? আচ্ছা, আপনি বলুন গান একটা। ভেরি গুড, শুনলেন সবাই? আরেকটু জোরে, আপনি ওয়ার্ডিংস গুলো জোরে বলেছেন, সুর দরকার নেই। আমার মন তো বসে না গৃহ কাজে, সজনী গো অন্তরে বৈরাগীর লাও বাজে। থ্যাংক ইউ, তালি একবার।
আর কেউ সজ্জন ব্যক্তি যিনি মন নিয়ে গান গাইবেন? একটা গান আছে না, মনটা আমার হারিয়ে গেছে, তা জানি না কোথায় গেছে, শুনেছেন এই গানটা? একটা গান আছে, আরেকটা আছে মন নিয়ে গান, অনেক আছে মন নিয়ে। আরেকজন কেউ করতে পারবে মন নিয়ে গান? এই মন আমার কি কি পাথরময়। ওই পাগল মন এখন দিয়ে গাইছে কেউ, পাগল মন। আর কে আছে? হ্যাঁ, ওটা এক্ষুনি গাইলেন, শুনে দেখো। আর কেউ? এমন তোমাকে দিলাম, আমাকে দিলেন না অন্য কাউকে দিয়েছেন? যাই হোক, তো এখন সবাই একটু আসুন, আমরা মনটা এখানে দিই সেমিনারে। সবাই রাজি? তো মন কি, মন কিভাবে কাজ করে, মন কোথায় থাকে, মন কেন আমাদের এত সমস্যার উদ্রেক করে জীবনে, আসুন দেখা যাক। আমি আবার আপনাদেরকে বলছি, মন নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। মন একটি এমনই বস্তু, যে বস্তুটিকে কোথায় থাকে বা কিভাবে থাকে সেটা দেখার জন্য আমাদের ধৈর্য ধরতে হবে। আমরা সবকিছু আজকে আলোচনা করবো মন নিয়ে। প্রথম অবস্থায় আমরা দেখবো যে আমরা যে সমাজে বাস করছি, আমাদের নিজস্ব মানসিকতার উপর বা মনের উপরে অনেক জিনিস প্রভাব বিস্তার করে, সেগুলো আমরা আলোচনা করব এবং ধীরে ধীরে আমরা আমাদের বক্তব্যে এগিয়ে যাব। আপনাদের যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো আমরা নিশ্চয়ই নেব। আমাদের প্রোগ্রামের পরে আমরা কোয়েশ্চেন আনসার সেশন করবো, সেখানে আপনারা আমার সঙ্গে ডাইরেক্টলি মন কেন্দ্রিক বিভিন্ন প্রশ্ন যা আপনাদের মনে আছে সেগুলো করতে পারবেন। এবং এই বিষয়টি নিয়ে আমাদের 4 ঘন্টার সেমিনার হয়, কিন্তু যেহেতু আমাদের কাছে আজকে অত সময় নেই, সেজন্য কিছুটা আমরা উপস্থাপন করবো পুরোপুরি ভাবে। এবং এরপরে আরো অনেক প্রোগ্রাম আছে যার মাধ্যমে আপনারা ইসকন ইউথ ফোরামের সঙ্গে যুক্ত হয়ে 6 সেশন কোর্স, সেগুলো আমরা পরে আপনাদেরকে জানাবো, সেগুলি করে আপনারা সুন্দরভাবে অনেক কিছু জানতে পারবেন। এবং আজকে সকালেই প্রায় 300 মতো স্টুডেন্টকে নিয়ে, যারা অলরেডি ইসকনের সঙ্গে যুক্ত ইউথ ফোরামের সঙ্গে, আজকে সুন্দর একটি প্রোগ্রাম আমরা করেছি। সেরকম আপনারা যখন এই 6 সেশন প্রোগ্রাম করবেন এবং মন নিয়ে আরো অনেক আলোচনার সঙ্গে আপনারা যুক্ত হবেন, তার প্রথম পর্যায়ের আলোচনা হচ্ছে আজকে। এতে সব জায়গা থেকে সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে। তো আসুন দেখি আমরা যে সমাজে বাস করি, নেক্সট সেই সমাজটা কিরকম, যা আমাদের উপর প্রভাব বিস্তার করছে। তোমাকে কিন্তু এখন এখানে মন দিতে হবে, তাহলে কিন্তু আমার মন অন্য জায়গায় চলে যাবে। আমরা যে সমাজে বাস করি, সমাজটা কি না খুব হাই সোসাইটি, মডার্ন, তাই না? কার কাছে মোবাইল আছে? সবার কাছে। আমার কাছে এখন নেই, সবার কাছে মোবাইল আছে। মুহূর্তের মধ্যে জেট এয়ারওয়েজের মাধ্যমে আমরা পৃথিবীকে 24 ঘন্টার ভেতরে প্রদক্ষিণ করতে পারবো, এত সামর্থ্য আছে মানুষের ভেতরে। মানুষ পাচ্ছে আজকে অন্তরিক্ষে যেতে, মানুষ পাচ্ছে পাতালের ভেতরে রেলগাড়ি চালাতে। আমরা অনেক এগিয়ে গেছি, তাই তো? আসুন দেখা যাক আমরা কতটা এগিয়েছি। নেক্সট, যদিও আমরা বিভিন্ন ভাবে বলছি আমরা এগিয়েছি, তবে দেখা যাচ্ছে কিছু জিনিস আমাদের সমাজে, শুধুমাত্র বাংলাদেশে নয়, ভারত থেকে আরম্ভ করে যে কোনো সমাজে এই সমস্ত জিনিসগুলি দিনে দিন বেড়ে চলেছে। অগ্রগতির সঙ্গে সঙ্গে বাড়ছে ভায়োলেন্স, আনএমপ্লয়মেন্ট, মার্ডার, সুইসাইড, এছাড়া আরো অনেক কিছু আমাদের সমাজে বাড়ছে। আপনারা বলুন এগুলো সত্যি কি সত্যি নয়? ড্রাগ অ্যাডিকশন, আমি কিছুদিন আগে শুনছিলাম, পরশু দিনের নিউজ পেপারে মাদক দ্রব্য একটি বিরাট চক্র ঢাকাতে ধরা পড়েছে, এবং সেখানে ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েরাও পিছিয়ে নেই। এবং বলা হচ্ছে বাংলাদেশে 1 লাখেরও বেশি মহিলা মাদকাসক্ত। তার সঙ্গে সঙ্গে সুইসাইড, রেপ কেস, মেন্টাল স্ট্রেস, ডিভোর্স, ড্রাগ অ্যাডিকশন সবকিছু ক্রমশ বেড়ে চলেছে। এর সঙ্গেও চলেছে আমাদের মধ্যে নেক্সট কমিউনাল ভায়োলেন্স। প্রত্যেকটি দেশে এরকম ঝামেলা হচ্ছে, চলেছে আমাদের সঙ্গে পাবলিক আনরেস্ট, পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষ,
এছাড়াও চলেছে আমাদের সঙ্গে। নেক্সট, আমার নড়ে গেছে। সেই কারণে তো আমরা দেখছি শুধুমাত্র এই সমস্ত জিনিসগুলোই নয়, এর সঙ্গে সঙ্গে আনএমপ্লয়মেন্ট, স্ট্রেস, অ্যাংজাইটি। আমেরিকায় প্রত্যেকটি 3 নম্বর ব্যক্তি তিনি যাচ্ছেন কোথায় না মনস্তত্ত্ববিদের কাছে। তার মানে কি 75% জনসংখ্যা তারা মনস্তত্ত্ববিদ বা সাইকিয়াট্রিস্ট, পাগলের ডাক্তারের কাছে যাচ্ছে। এমনকি এমন অবস্থা হয়েছে যে আমেরিকা থেকে পরীক্ষা করা হয়েছিল 70 দশকে, স্কুলে যে সমস্ত স্টুডেন্টরা যায় তাদের পরীক্ষা করার জন্য যে তাদের স্কুলের সব থেকে বড় সমস্যা কি। সেখানে বলা হয় সব থেকে বড় সমস্যা হচ্ছে 3টি 70 দশকে। ভালো করে শুনুন, খুব কথা বলা, অমনোযোগিতা, আর তৃতীয়ত বন্ধুর মাথায় চুইংগাম লাগিয়ে দেওয়া চুলে। করেছেন কোনোদিন? অনেকে বলছে হ্যাঁ হ্যাঁ, এরকম করেছি কিনা আমরা, আর নিজে চুলে লাগিয়েছি। এই 3টে সমস্যা 70 দশকে ছিল, কিন্তু বর্তমানে 2005-এ সে একই পরীক্ষা আবার করা হয়, একই কোম্পানি করে, সে একই প্রবলেম 3টেই আছে, কিন্তু তার স্বভাব সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেছে। প্রথম সমস্যা হচ্ছে ড্রাগ অ্যাডিকশন স্কুলে। দ্বিতীয় সমস্যা আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলে এসে বন্ধু বান্ধব এবং শিক্ষক শিক্ষিকাদের উপর আক্রমণ করা। এবং থার্ড হচ্ছে টিনেজ প্রেগন্যান্সি। স্কুল থেকে বেরোবার আগেই, হাই স্কুলে যাওয়ার আগেই তাদের শারীরিক সম্পর্ক হয়ে যাচ্ছে এবং বিভিন্ন রোগ হচ্ছে। প্রত্যেকটি দেশে টেরোরিজমের সঙ্গে সঙ্গে প্রতি বছর বাড়ছে বিভিন্ন জিনিস। যেরকম ভাবে নেক্সট ম্যাগাজিন পড় বলছে বর্তমানে সারা বিশ্বে 2টি সমস্যা। প্রথম সমস্যাটি হচ্ছে ক্রাইম বা অপরাধ, এবং দ্বিতীয়টি হচ্ছে ল্যাক অফ মরালিটি বা নীতির অভাব। নেক্সট, প্রতি বছর বিভিন্ন জেলে, এটা শুধুমাত্র ইউএস নয়, প্রত্যেকটি জেলের সংখ্যা বেড়ে যাচ্ছে, জেলের কয়েদির সংখ্যা। নেক্সট, বাড়ছে আগ্নেয়াস্ত্র বিক্রি। আমরা ভাবি যে প্রভু আপনি কি আলোচনা করছেন, মন নিয়ে আলোচনা করছি, কিন্তু আপনি এটা নিয়ে আলোচনা করছেন কেন? কিন্তু এর উপরেও, মনের উপরে আমাদের এর প্রভাব পড়ে বলে আমরা এই নিয়ে আলোচনা করছি, এবং পরবর্তীকালে আমরা আস্তে আস্তে দেখবো যে মন কিভাবে এর দ্বারা প্রভাবিত হয়। নেক্সট, মার্ডার কেসেস নেক্সট বাড়ছে এইভাবে। রেপ কেসেস, সাউথ আফ্রিকাতে প্রতি বছর 33,000 এইরকম কেসকে দাখিল করা হয়। নেক্সট, একটি ছোট বাচ্চা স্কুল শেষ করার আগেই টিভির মাধ্যমে কি দেখে? 8,000 খুনের ছবি, যা তার মনের উপর এবং চরিত্রের উপর বিশালভাবে প্রভাব বিস্তার করে। এছাড়া 1 লাখেরও বেশি ভয়ঙ্কর ভায়োলেন্সের ছবি, ভায়োলেন্সের বাংলা কি হবে? অপরাধমূলক ছবি। এছাড়াও নেক্সট ড্রাগ অ্যাডিকশন, এর সঙ্গে সঙ্গে নেক্সট সুইসাইড রেটও যুবকদের মধ্যে অনেক বেশি বেরিয়ে যাচ্ছে। নেক্সট, ডিভোর্স কেসেস, এই যে শতাংশ, 100টা বিয়ের মধ্যে 50টা বিয়ে ভেঙে যায় ইউএসএ তে। এগুলো কিন্তু সব মন কেন্দ্রিক, হ্যাঁ কি না? এসব কিছু মনের ব্যাপার। নেক্সট, জাপানে প্রতি বছর 22,500 যুবক যুবতী সুইসাইড করে। কেন? নেক্সট, এবং আমেরিকাতে সুইসাইড করে 6,50,000 যুবক যুবতী। এবং আমাদের ইন্ডিয়াতে ব্যাঙ্গালোরকে বলা হয় সুইসাইড সিটি। সুইসাইড সিটি মানে অনেক যুবক যুবতী, সারা দেশে যত যুবক যুবতী সুইসাইড করে, আত্মহত্যা করে বিভিন্ন কারণবশত, মন কেন্দ্রিক বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে, ব্যাঙ্গালোরে সব থেকে বেশি সুইসাইড করে। নেক্সট, তো সত্যিই কি আমরা এগিয়ে যাচ্ছি? সত্যিই কি আমরা একটি বিজ্ঞানময় সুন্দর দেশে বাস করছি যেখানে কোনো সমস্যা নেই? কিন্তু আমরা দেখছি এই সমস্ত সমস্যা আমাদের মধ্যে রয়েছে। তো বিভিন্নভাবে দেখা যায় যে এই সমস্যাগুলি উত্তর বাড়তে থাকছে। তো প্রভুপাদ বলছেন যে আমাদের এই সোসাইটি বা আমাদের এই সমাজে এরকম পরিস্থিতি কেন? তো প্রভুপাদ আমাদের আচার্য প্রতিষ্ঠাতা আচার্য উনি বলছেন, একটি ঘরের ভেতরে যেরকম যদি 50টা কুকুর রেখে দেওয়া হয়, সে কুকুররা কি করবে? একে অপরকে আদর করবে? গা চাটবে?
না, তারা মারপিট করবে। তো সেই জন্য শিল প্রভুপাদ বলছেন আমাদের সমাজের আজকে এই অবস্থা হয়েছে ঠিক এই রকম। কেন এরকম অবস্থা হয়েছে সেই সম্পর্কে বলতে গিয়ে শিল প্রভুপাদ বলছেন আমরা কিভাবে এই সমাজ থেকে, এই পরিস্থিতি থেকে আনন্দ এবং শান্তি খুঁজে পাবো না। তার জন্য দরকার মাইন্ড কন্ট্রোল, কারণ এই যা কিছু আমরা আলোচনা করলাম সবই হচ্ছে মন কেন্দ্রিক। সেই জন্য আজকে আমাদের এই যে সমস্যার সম্মুখীন হচ্ছি প্রত্যেকটা দেশ, হ্যাঁ কি না, এগুলো বাড়ছে কি বাড়ছে না, হ্যাঁ কি না? তো সেই কারণবশত কাকে আমরা দায়ী করব? মনকে? আমাদের দেশের নেতাদেরকে? আমার বাবা মাকে? কাকে দায়ী করব আমরা? তো প্রকৃতপক্ষে মনকে বোঝার আগে আমাদের একটি ছোট জিনিস বুঝতে হবে, এবং আমাদের আজকে এই অবস্থা হয়েছে তার কারণ হচ্ছে আমরা না বাবা মাকে দায়ী করতে পারি, না আমাদের নেতাদের দায়ী করতে পারি। এর কারণ হচ্ছে আমরা নিজেরা। কেন আমাদের এই অবস্থা সৃষ্টি হয়েছে তার কারণ হচ্ছে একটি ছোট্ট প্রশ্ন আমরা কোনোদিন কাউকে করিনি, যার জন্য আজকে আমাদের এত সমস্যা। সেই প্রশ্নটি কি? সেই প্রশ্নটি হচ্ছে হু অ্যাম আই? আপনারা বলুন বন্ধুরা, আমার স্টুডেন্টসরা, কারা কারা তোমরা তোমাদের বাবা মাকে, টিচারদেরকে এই প্রশ্ন করেছো আমি কে? মোবাইলগুলো তো অফ রাখলে ভালো হয়। কারা কারা প্রশ্ন করেছো? হ্যাঁ, যে আমি কে, আমি কোথা থেকে এসেছি, কোথায় যাব, আমার লক্ষ্য কি? যদি কি করে থাকো খুব ভালো, ভেরি গুড, তাহলে তাকে সেই উদ্দেশ্যে এগিয়ে যেতে হবে। তো আমরা ভাবি আমরা মন নিয়ে আলোচনা করছি। তো সেই ক্ষেত্রে প্রথম অবস্থায় আমরা এসে পৌঁছেছি সেটা হচ্ছে দেহকে। আমরা ভাবি আমি কে, না আমার এই দেহ। কিন্তু প্রকৃতপক্ষে আমরা বিভিন্ন রকম প্রশ্ন করি। আমাকে যখন জিজ্ঞেস করা হয় আমি কে, তখন প্রশ্নের উত্তর হতে আমরা বলি আমি কি এই শরীরটি, আমি কি এই চুল, আমি কি এই হাত, আমি কি এই পা। অনেকে বলে আমি সবকিছু নিয়ে হচ্ছে আমি, এই যে আমি। কিন্তু প্রকৃতপক্ষে আমরা দেখি আমি বলি আমার হাত, আমার পা, আমার মাথা, আমার চুল, আমার চাদর, আমার চশমা। তা আমার চশমাটা কি আমি? হ্যাঁ কি না? আমার চাদরটা কি আমি? ভেরি গুড, আমি নই। যেরকম আমি যদি বলি এটা আমার হাত, তা আমি কে? তো সেই সম্পর্কে শাস্ত্রে বলা হচ্ছে যে আমি যে বলছি আমার এই শরীরটা, তো সায়েন্টিস্টরা বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং দেখা গেছে যে আমাদের শরীরের ভেতরে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ বা স্ত্রীর শরীর থেকে যদি একটি চামড়ার ব্যাগের সঙ্গে তুলনা করা হয়, যে ব্যাগের ভেতরে বিভিন্ন প্রকার পদার্থ রয়েছে, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, জলীয় জিনিস এবং আদার অন্যান্য বিভিন্ন জিনিসপত্র যেগুলো দিয়ে আমাদের শরীরটা তৈরি, তার বাজারিক মূল্য হচ্ছে মাত্র 110 টাকা, ইন্ডিয়ান 110 টাকা। তো এই 110 টাকা দিয়ে যদি আমি আপনাকে কিনতে চাই, আপনার বাবা মা কি আমাকে দেবেন আপনাকে? কেন? আমরা জানি শরীরের মধ্যে এমন একটা জিনিস আছে যা 110 বা আমার শরীরটা থেকে আরো বেশি মূল্যপূর্ণ। সেটি সম্পর্কে ভগবান বলছেন দেহিন অস্মিন যথা দেহে কৌমারম যৌবনম যারা তথা দেহাম তর প্রাপ্তির ধীর সত্যম মূল্যতে। এই সুন্দর ছবিটির মাধ্যমে সুন্দরভাবে বর্ণনা করা হচ্ছে দেহের পরিবর্তন হয়, জন্ম, বৃদ্ধি, স্থিতি, বংশবৃদ্ধি এবং মৃত্যু, এই 5টি পর্যায়ের মাধ্যমে দেহ চলেছে। এবং এই জড় দেহের মধ্যে যখন ভগবানের অচিন্ত্য শক্তি আত্মা প্রবেশ করে তখন সে দেহটিতে প্রাণ আসে। আমার খুব কাছে চলে এসেছে এবার মনের। এবার আমরা দেখছি যেহেতু আমাদের এই শরীরের ভেতরে রয়েছে এই আত্মা, এরকম একটি গাড়ির ভেতরে চালক না থাকলে গাড়ি চলতে পারে না। চলতে পারে কি? ঠিক সেই রকম ভাবে শরীরের ভেতরে যদি আত্মা না থাকে তাহলে সেই শরীরটি চলবে না। এটা সত্যি কি মিথ্যে? বাড়ির নিজের লোক শুয়ে আছেন, তোমার ঠাকুমা বা জেঠিমা, হঠাৎ একইভাবে শুয়ে আছেন কিন্তু সবাই কান্নাকাটি শুরু করে দিল, বললো উনি চলে গেছেন। কে চলে গেছেন? উনি তো সেখানেই পড়ে আছেন, ওনার দেহ তো পড়ে আছে, চলে গেছে আত্মা। সেই জন্য এই আত্মাই হচ্ছে যিনি আমাদের শরীরের ভেতরে থেকে, আমাদের হৃদয়ের ভেতরে থেকে আমাদের শরীরকে শক্তি যোগাচ্ছেন। সেই কথাই ভগবান এখানে ভগবদ্গীতায় বলছেন। সেই জন্যই সচিন তেন্ডুলকার সিক্সার মারছে। এই সচিন তেন্ডুলকারের হৃদয় থেকে, শরীর থেকে যদি এই আত্মাটি বেরিয়ে যায় ফুট করে, তাহলে কিন্তু ওর হাতের ব্যাট আর
চলবে না। সেই কারণে তো বলা হচ্ছে যে ভগবানের শক্তি সম্পর্কে বলা হচ্ছে, ভগবানের বিভিন্ন শক্তি সম্পর্কে আলোচনা করা হচ্ছে। এখানেই দেখুন প্রথমবার মন আসছে। এতক্ষণে কিন্তু আমরা মনের কাছে পৌঁছে গেছি। মন দেখতে পাচ্ছেন কোথায়? কোথায় মন? এটা খুব ভালো করে শুনুন। এটা যদি আপনারা বুঝতে পেরে যান তাহলে আপনাদেরকে মন নিয়ে আর সমস্যা করতে হবে না। আবার বলছি, যত জগতে সমস্যা হয়েছে সবকিছুই মন কেন্দ্রিক। ঝগড়া, আপোষ, সম্পর্ক ভালো হওয়া, সম্পর্ক খারাপ হওয়া, তিক্ততা, ঈর্ষা, পরশ্রী কাতরতা, দ্বেষ সব মন থেকে হয়। কেমন করে হয় সেটা আমরা আলোচনা করবো, যে মন কিভাবে চলে, কিভাবে কার কার দ্বারা প্রভাবিত হয়। এখানে আমরা আলোচনা করব ভগবানের দুটি শক্তি আছে। ভগবানের দুটি শক্তির মধ্যে একটি হচ্ছে জড় শক্তি, যেটিকে ডান দিকে দেখানো হয়েছে, এবং একটি হচ্ছে আধ্যাত্মিক শক্তি, যেটিকে বাঁ দিকে দেখানো হয়েছে। জড় শক্তিটি হচ্ছে শরীর, এই জিনিসগুলো দিয়ে তৈরি। জড় শক্তির ভেতরে সূক্ষ্ম এবং স্থূল দু প্রকারের জিনিস হয়। ক্ষিতি, তেজ, মরুক, দম, এই পাঁচটা উপাদান দিয়ে আমাদের শরীরটি তৈরি, যেটিকে স্পর্শ করা যায়, দেখা যায়, বোঝা যায়, উপলব্ধি করা যায় খুব ভালোভাবে। আর দ্বিতীয়টি হচ্ছে সাটল এলিমেন্ট বা সূক্ষ্ম, সেটি হচ্ছে মন, বুদ্ধি আর অহংকার। আমাদের শরীরের ভেতরেই কিন্তু আরেকটি সূক্ষ্ম শরীর রয়েছে, এবং এই দুটি জিনিস নিয়ে আমাদের জড় শরীর তৈরি। জড় শরীর কি কি জিনিস নিয়ে তৈরি আপনারা বলুন? ক্ষিতি, তেজ, মরুদ, গম আর মন, বুদ্ধি, অহংকার। এবং তার মধ্যে প্রবেশ করে হচ্ছে ভগবত শক্তি, সুপিরিয়র স্পিরিচুয়াল এনার্জি বা আধ্যাত্মিক শক্তি, সেটি হচ্ছে সোল। তার স্বভাব হচ্ছে কি সৎচিত এবং আনন্দ। সৎ মানে হচ্ছে শাশ্বত, চিত মানে হচ্ছে সমগ্র জ্ঞান তার মধ্যে রয়েছে, এবং আনন্দ মানে হচ্ছে আনন্দ। মন কিভাবে ভালোভাবে কাজ করে, মনের মেকানিজম কিভাবে চলে, এই সুন্দর চক্রের মাধ্যমে সেটি পরের স্লাইডে আরো সুন্দর করে দেখানো হয়েছে। এটা হচ্ছে মেকানিজম অফ মাইন্ড, মন কিভাবে চলে। ভালো করে বুঝুন। পাঁচটা ইন্দ্রিয় আছে আমাদের। কেউ কেউ বলতে পারবেন হাত তুলে পাঁচটা ইন্দ্রিয় কি কি? পাঁচটা জ্ঞানেন্দ্রিয় কি কি? আপনি বলুন, তুমি বলুন। ভেরি গুড, একবার তালি। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বককে বলা হচ্ছে যে এটি হচ্ছে সম্পূর্ণরূপে জ্ঞান আহরণকারী ইন্দ্রিয়, বাইরের জগৎ থেকে জ্ঞান আহরণ করে। এবং মনটি কি? এখানে বলা হচ্ছে স্টোর হাউস অফ থটস, আনফুলফিল্ড ডিজায়ার অ্যান্ড প্রিভিয়াস এক্সপিরিয়েন্সেস। মন কি দিয়ে তৈরি? স্টোর হাউস অফ থটস, অনেক রকমের চিন্তাধারা রয়েছে মনের ভেতরে। আনফুলফিল্ড ডিজায়ার মানে অনেক ইচ্ছা, মনে যেগুলো তৃপ্ত হয়নি সেরকম ইচ্ছা রয়েছে। হ্যাঁ কি না? আছে তো ইচ্ছা। ইচ্ছাগুলো যদি বলা হচ্ছে কিরকম, এটা বলের মতো। এই যে বল আছে, এই বলটাকে যদি জলের মধ্যে ডুবিয়ে রাখি হাত দিয়ে চেপে, তারপরে যে হাতটাকে ছেড়ে দেবো, কি হবে? আবার চলে আসবে উপরে। এটা হচ্ছে বলের স্বভাব। আবার ডোবাবেন, আবার ডোবাবেন কিছুক্ষণ, আবার কি হবে কি হবে না? সেরকম ইচ্ছাগুলোকে ওরকম বলা হচ্ছে। বলছি ইচ্ছাগুলো এমন, আমি চাইছি এটাকে দমন করার জন্য, কিন্তু আবার আনফুলফিল্ড এবং প্রিভিয়াস এক্সপিরিয়েন্সেস, আগে যে সমস্ত জিনিসগুলো করেছি তার সম্পূর্ণ ছবি আমার মনের মধ্যে রয়েছে। হ্যাঁ কি না? এখন কেউ বলে, জানিস তো আমি আজকে একটা আপেল খেলাম, তোমার সঙ্গে সঙ্গে মনে পড়ে যাবে তুমি কবে আপেল খেয়েছো। হ্যাঁ কি না? আপেলের কথা এখন সবার মাথার মধ্যে আপেল ঘুরছে। দেখো একটু আপেল কথা বলার সঙ্গে সঙ্গে আপেল, সবাই আপেল চিন্তা করছে না? এটা হচ্ছে মন। আপেল কেমন খেতে সবাই স্বাদ পাচ্ছে? হ্যাঁ, কেমন করে? তার কারণ হচ্ছে যে আমরা আগের অভিজ্ঞতা আমার রয়েছে বলে। হসপিটালের কথা যদি কেউ বলে, হসপিটাল একটা রুগী শুয়ে আছে, তখন সঙ্গে আমার মনে পড়ে যাবে যে আমি কবে হসপিটালে গেছিলাম, আমার কি অভিজ্ঞতা হয়েছে, কাউকে দেখতে হোক বা নিজে যেভাবে হোক। এটি হচ্ছে মন। এবং ডিসিশন মেকার বা ইন্টেলিজেন্স কি, বুদ্ধি কি না, রায় দান করে। তো মনের মাধ্যমে বাইরের জগতের জ্ঞান আহরণ করে মন, সেটিকে পাঠায় ইন্টেলিজেন্স বা বুদ্ধির কাছে, এবং বুদ্ধি ডিসিশন দেয় যে আমরা সেটা করবো কি করবো না। উদাহরণস্বরূপ বলা যায়,
ভাবো একটু খুব বড় কাজের জন্য তুমি বেরিয়েছো, আর হঠাৎ দেখলে যে কুমিল্লার রসমালাই বিক্রি করছে। এখানকার সব থেকে বড় মিষ্টির দোকান কোনটা? সাগর, সাধু, স্বাদ ভজন, সাধু মিষ্টান্ন ভান্ডারের রসগোল্লা পাবো, খুব ভালো, তোমার খুব পছন্দ। তুমি রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ দেখতে বললে রসগোল্লা গরম গরম, ধোঁয়া বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে চোখ কি করবে? ছবি তুলবে। ছবি তোলার পর সেটিকে পাঠিয়ে দেবে কোথায়? মনে। মন কি করবে? ডেটা মেলাবে। আগে খেয়েছে, খুব ভালো খেতে, নরম, ভেতরে একটা চিনির গোল্লা পাওয়া যায়, মুখে দিলে গলে যায়, খুব ভালো খেতে, আমাকে খেতে হবে। তো মন তখন এরকম চায়, খাবো 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 খাবো। তো বুদ্ধি বলে এখন খাওয়া চলবে না, আরেকজন অপেক্ষা করছে, বন্ধুরা তুমি না গেলে ওরা পড়তে পারছে না, তোমার জন্য অপেক্ষা করছে। তখন দ্বন্দ্ব চলে, খাবো কি খাবো কি খাবো কি, সেটা হচ্ছে মনের কাজ। আর বুদ্ধি যার যত শক্ত হবে, বুদ্ধিম যাচ্ছ বলম যাচ্ছে, সে তখন বিজয় প্রাপ্ত হবে। তো এই ব্যাপারটা আরো সুন্দরভাবে পরের স্লাইডে উপনিষদের শিক্ষার মাধ্যমে দেওয়া হয়েছে। 5টা ইন্দ্রিয়কে 5টা ঘোড়ার সঙ্গে তুলনা করা হয়েছে, এবং সেই ঘোড়াগুলো যে রজ্জু দ্বারা বন্ধিত সেটিকে বলা হচ্ছে মন। এবং সেই রজ্জুগুলি যার হাতে রয়েছে তিনি হচ্ছেন বুদ্ধি, এবং রথের যিনি চড়ে যাচ্ছেন তিনি হচ্ছেন আত্মা। ক্লিয়ার? এবার মন কিভাবে কাজ করে, নেচার অফ মাইন্ড। শাস্ত্রে বলা হচ্ছে নেচার অফ মাইন্ড, যদি মনকে তুমি নিয়ন্ত্রিত রাখো তাহলে সেই মনটি হবে তোমার সব থেকে বড় বন্ধু, এবং মন যদি অনিয়ন্ত্রিত থাকে সেটি হবে সব থেকে বড় শত্রু। যত দুর্ঘটনা বা মানুষ নিজের জীবন নিয়ে খেলে সবকিছু আনকন্ট্রোল মাইন্ডের জন্য। এবং মনটিকে বলা হয় অনেক সময়, সেখানে অর্জুনকে কৃষ্ণ বলছেন যে মনটি একই কথা, যে হে অর্জুন, মন যার নিয়ন্ত্রণে রয়েছে তার থেকে বড় বন্ধু আর কেউ নেই, আর যার মন নিয়ন্ত্রণে নেই সে পাগল হয়ে যাবে। তো সেই ব্যাপারে একই কথা এখানে বলা হচ্ছে। এবং দ্বিতীয় স্লাইডের পরের স্লাইডটিতে মনকে বলা হচ্ছে একটা ছুরির মতো, মনের কিছু করার নেই, কিন্তু যেরকম ছুরি কার হাতে পড়লো সেটা হচ্ছে বড় কথা। একজন ডাক্তারের হাতে পড়লে সে জীবন ফেরত দিয়ে দিতে পারবে অপারেশন করে, আবার যদি একজন শত্রু বা সন্ত্রাসীর হাতে পড়ে ছুরি, তাহলে সে ছুরি দিয়ে কাউকে সে ক্ষতি বা হত্যা করতে পারবে। সেরকম ভাবে মন যদি আমাদের কন্ট্রোলে থাকে সেটি অনেকটা বাঁধের জলের মতো। যদি বাঁধ ভেঙে যায় তাহলে বন্যা হয়ে যাবে, কিন্তু আবার সেই বাঁধের জল দিয়ে সেচ কভার করে সুন্দর ফসলও ফলানো যেতে পারে। তো সেজন্য এটি বোঝা খুব দরকার যে মন যদি আমাদের কন্ট্রোলে থাকে, নিয়ন্ত্রণে থাকে, শান্ত থাকে, ধীর থাকে, তাহলে এই মনকে নিয়ে আমরা অনেক কিছু করতে পারবো। সেখানে মাইন্ড পাওয়ার বলে একটি শক্তি আছে, সে মনের জোর যার যত বেশি সে ততই বেশি বিজয় প্রাপ্তি করতে পেরেছে জীবনে। তো সেহেতু যখন আনকন্ট্রোল থাকে মনকে যখন নিয়ন্ত্রণ করা যায় না, তখন সে আমাদের কি কি করে। সেটাকে কেমন লাগছে দেখতে? খুব সুন্দর দেখতে লাগছে, খুশি লাগছে দেখে। এখানে বলছে আনকন্ট্রোল মাইন্ড হোয়াট ইট ক্যান ডু টু ইউ। যখন মন অনিয়ন্ত্রিত থাকে এই সমস্ত সমস্যার আমাদের সম্মুখীন হতে হয়। শাস্ত্র বলছে, এবং বিজ্ঞান তো বলছেই, বিজ্ঞানের ঊর্ধ্বে যে শাস্ত্র বলছে মন যখন নিজের তত্ত্বাবধানে থাকে না তখন সে ডিপ্রেশন বা হতাশায় ভোগে, স্ট্রেস বা উচ্চ চাপে সে ভোগে, হাইপার টেনশন মানে ব্লাড প্রেশার, রক্ত চলাচল বেড়ে যায়, ড্যামেজ টু ওয়ান সেলফ, ফ্যামিলি অ্যান্ড সোসাইটি, নিজের এবং পারিবারিক এবং সমাজের ক্ষতি সাধন করে। ল্যাক অফ কনফিডেন্স, তার সম্পূর্ণরূপে যত নিজের দৃঢ়তা আছে সেটি নষ্ট হয়ে যায়, পাগল হয়ে যায়, বিশ্বাস হারিয়ে যায়, এবং ভয়ঙ্কর রোগের উৎপত্তি হয় যখন মন নিয়ন্ত্রণে থাকে না। বর্তমানে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা রিপোর্ট পেশ করেছে, এটাতে বলা হচ্ছে 80% রোগ আমাদের মানুষের মধ্যে হয় যখন আমাদের মন চাপের মধ্যে থাকে। বিভিন্ন প্রকার চর্মরোগ থেকে আরম্ভ করে এমনকি চোখ খারাপ হয় মানুষের এখন বলছে মন থেকে। এবং তৎসঙ্গে বলা হচ্ছে যে যখন কারোর মন খুব খারাপ সেই সময় যদি অপারেশন বা কোনো কিছু
চিকিৎসামূলক কাজ করা হয় সেটি কাজ করে না। সেজন্য বলা হয় অপারেশনের আগে রুগীকে ভালোভাবে ডাক্তারের সঙ্গে সম্পর্ক করে পরিবার পরিজনের সঙ্গে মিশে খুশি বা আনন্দে মন রাখতে বলা হচ্ছে তাড়াতাড়ি সুস্থ হবার জন্য। এবং সেই কারণে তো এই সমস্ত প্রবলেম বা সমস্যা যখন মানুষ পড়ে তখন সব কি করে, যখন কেউ হাইপার টেনশনে ভুগছে, খুব কষ্ট পাচ্ছে, তখন জড়জাগতিক কোনো কিছু করে সেই দুর্দশা বা হতাশা থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, হ্যাঁ কি না? এইগুলো যখন কারোর হয়, ডিপ্রেশন, স্ট্রেস, হাইপার টেনশন, ম্যাডনেস, ডেঞ্জারাস ডিজিজ, উইক এন্ড ডিটারমিনেশন, তখন সে আর কি করে তাকে ঠিক সেই কষ্ট থেকে বেরিয়ে আসার জন্য কি কি জড়জাগতিক জিনিসের সাহায্য নেয়? কে বলতে পারবে? যখন খুব দুঃখ আছে কেউ, বন্ধু বান্ধব, হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, নেশার সাহায্য নেয়। আর কি করতে পারে সে? যার খুব টেনশন হচ্ছে, পাচ্ছে না সহ্য করতে, সে কি করে? সুইসাইড। হ্যাঁ, মানে আগ্নেয়াস্ত্র ইউজ করতে পারবে, সুইসাইড করতে পারবে। থ্যাংক ইউ, প্লিজ আসন গ্রহণ করুন। এবার দেখি নেক্সট স্লাইডে আপনারা যেটা বলছেন সেগুলোই সুন্দরভাবে বলা হচ্ছে। যখন মানুষের মন কন্ট্রোলে থাকে না, একই জিনিস বারবার চিন্তা করছে এবং তার বুদ্ধি সম্পূর্ণরূপে নাশ হয়ে যাচ্ছে, তখন ভগবান বলছেন কতগুলো জিনিস পর্যায়ক্রমে ওদের মধ্যে হয় এবং তার বিনাশ তখন সে নিজেই করে আনে। কিরকম ভাবে? ধায়ত বিষয়াং পুংস সঙ্গস্তেষু প্রজায়তে, সঙ্গত সঞ্জায়তে কাম, কাম ক্রোধ বিজায়তে, ক্রোধ ভবতি সম্মোহ, সম্মোহ স্মৃতি বিভ্রমা, শ্রুতি বংশাৎ বুদ্ধিনাশো, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। সুতরাং ভগবান ভগবত গীতায় সুন্দর কথাটি বলছেন, একটা বিষয়ের প্রতি মন ধাবিত হয়, এটা আমার চাই, এটা আমার চাই, এটা আমার চাই। ধায়ত বিষয়াং পুংসাৎ সঙ্গস্তেষু প্রজায়তে, এবং তার সঙ্গ করে। কাউকে দেখলাম, তাকে আমার চাই, কিন্তু আমি যখন তাকে পাচ্ছি না, সে দেখছে অন্য কারোর সাথে ঘুরছে, আরেকজন তাকে ভালোবাসে, তখন আমার কাম চরিতার্থ হচ্ছে না, তখন ক্রোধ আসছে। তো বিষয় থেকে আসক্তি, আসক্তি থেকে ক্রোধ, সব কিন্তু মনই করছে। ক্রোধ থেকে সম্মোহ, আমাকে বাবা মা কি শিখিয়েছে, কি শিক্ষা পেয়েছি, আমার বড়রা কি শিখিয়েছে, সব ভুলে যাচ্ছি, আমি কোন পরিবার থেকে আসছি ভুলে যাচ্ছি। স্মৃতি ভ্রংসাৎ বুদ্ধি নাশ, যখন স্মৃতি হারিয়ে ফেলছি আমার বুদ্ধি নাশ হয়ে যাচ্ছে, আমি ভালো মন্দ জ্ঞান থাকছে না। তারপরে কি করছে? বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি, সম্পূর্ণরূপে সর্বনাশে নিজে করছে। তারপরে কি করছে? সে বেশ্যালয়ে যাচ্ছে, সুইসাইড করছে, রেপ করছে, মার্ডার করছে, মদ খাচ্ছে, ঘরে টিভি ভেঙে ফেলছে। এমন মন কাজ করে, পাগল করে দেয় মানুষকে। ইন্ডিয়া শ্রীলঙ্কার খেলা হচ্ছে ইডেন গার্ডেন্সে কলকাতায়, বাড়িতে লোকে বসে টিভি দেখে 5,000 টিভি ভেঙে ফেলেছে। মন এমন ভাবে কাজ করে। সিগারেট, মদ, বেশ্যালয়ে যাওয়া, এইডস হওয়া, সবার কারণে মূল কারণ হচ্ছে আনকন্ট্রোল মাইন্ড। মানুষ বাজে কাজ করে, তার কারণ হচ্ছে মন। স্টুডেন্ট একটি ছিল, 1995-এর কথা বলছি, পাওয়াইতে প্রত্যেকবার ফার্স্ট হয়ে এসেছে, আইআইটি পাওয়াই বম্বে। তো যখন তার এমটেকের রেজাল্ট বেরোবে, তার আগের রাত্রেবেলা হঠাৎ তার মাথার মধ্যে কি এলো যে আমি এবারে ফার্স্ট হব না, এবং তার মনটাকে এমন যন্ত্রণা দিল যে উপর থেকে 6তলা বিল্ডিং থেকে লাফ দিয়ে দিল। 3 দিন আইসিইউতে, ইন্টেনসিভ কেয়ার ইউনিটে মৃত্যুর সঙ্গে লড়ে লাস্টে মারা গেল। রেজাল্ট যখন তার পরের দিন বেরোলো, দেখার সময় ওই ফার্স্ট হয়েছে। এটা হচ্ছে মন এইভাবে কাজ করে। নেশার মানুষ সাহায্য নেয়, সবকিছু ভুলে থাকতো, সব ভুলে যাবো খায় এবং তার আরো সর্বনাশ হয়। আমরা কিছু ছেলেদেরকে নিয়ে কাজ করছি, স্নেহনীর বলে একটি ড্রাগ রিহ্যাবিলিটেশন সেন্টারের সঙ্গে, ইসকন কলকাতা। সেখানে আপনারা যদি যান কোনোদিন কলকাতায়, আমি আপনাদেরকে নিয়ে যেতে পারি। আপনাদের মধ্যে যুবকরা সম্পূর্ণরূপে নেশাগ্রস্ত হয়ে তাদের ছাড়াবার জন্য আরো কষ্ট পোকাতে হচ্ছে। যখন ড্রাগ অ্যাডিকশনের সময় হয়, যে সময় ওরা নিত রোজ ড্রাগ, সেই সময়টা যখন ড্রাগ ওদেরকে না দেওয়া হয়, আপনি ধারণা করতে পারবেন না বন্ধুরা যে ওরা কিরকম যন্ত্রণায় ভোগে। ওদের জীব ধরে নিজেরা কেটে দেয়। সেজন্য সেই সময় সারাদিন স্বাভাবিক আছে, সেই সময় পাগলের মতো হয়ে যায়। ওকে পা হাত পা চেন দিয়ে বেঁধে রাখতে হয়, মুখে রুলার দিয়ে দিতে হয়, এইভাবে
তার কারণ যাতে ও নিজের জীব সে নিজে কেটে না ফেলতে পারে, এটা হচ্ছে নেশা করা। সিগারেট খাওয়া, নেশা করা, এগুলো ভালো কি খারাপ? সিগারেট খাওয়া ভালো, আমি বলবো খুব ভালো। সিগারেট খেলে তার সিগারেটে 3টে সুফল আছে, শুনেছেন? শুনবেন? দেখুন, চলো, ভালো লাগছে না? অনেকে হাসছে, উৎসাহ পাচ্ছে অনেক কিছুর। তো প্রথম হচ্ছে সিগারেট খেলে, এটা সত্যি কিন্তু একদম অব্যর্থ, এই 3টে জিনিস লাভ হবে যদি কেউ সিগারেট খায়। আপনারা যদি সিগারেট খান, আপনাদের এই 3টে লাভ হবে, শুনবেন? নাম্বার 1, আপনাদের বাড়িতে কোনোদিন চোর আসবে না। আপনাদের ইন্স্যুরেন্সের বাংলা কি? বীমা করার দরকার নেই সম্পত্তি হারাবার, নাম্বার 1। নাম্বার 2, কোনোদিন আপনাকে জলাতঙ্ক রোগে ভুগতে হবে না, কুকুর কোনোদিন আপনার কাছে এসে কামড়াবে না আপনাকে। নাম্বার 3, আপনাদের সবার এই যৌবন অটুট থাকবে, সবসময় এরকম সুন্দর থাকবেন। কিভাবে? তাই তো। নাম্বার 1, সিগারেট খেয়ে খেয়ে যকৃৎ বা লাংস এত খারাপ হয়ে যাবে, সারা রাত কাশিতে হবে আপনাকে করে। আর চোর যখন শুনবে বাড়ির পাশে থেকে যে ঘুমোয় নিয়ে এখনো পর্যন্ত কাঁপছে, চুরি করতে আসবে না, এবং তারপরে চুরি হবে না, আপনার সম্পত্তি বেঁচে যাবে। দ্বিতীয়ত, কেসে কেসে আপনার এত শারীরিক অবস্থা দুর্বল হয়ে যাবে যে আপনাকে লাঠি নিয়ে হাঁটতে হবে টক টক করে। আর লাঠি দেখলে কুকুর আসবে কাছে, জলাতঙ্ক হবে না। আর তৃতীয়ত, যৌবনে এই অবস্থায় ক্যান্সার হয়ে মারা যাবেন তো বুড়ো বয়স দেখবেনই না, তো চতুর যৌবন তো থাকবেই। তো সেজন্য আপনারা হয়তো ভাবছিলেন যে ইসকন একটুখানি অ্যাটলিস্ট নেশাটা বোধহয় বাদ দিয়েছে, নেশা করা যাবে, তা নয়। আমাদের 4th রেগুলারি প্রিন্সিপালের মধ্যে প্রথমটি হচ্ছে আমিষাহার ত্যাগ, এবং তার সঙ্গে রয়েছে দ্বিতীয়টি, সেটি হচ্ছে কি? কোন প্রকার নেশা করা চলবে না। নেশা তপস্যার গুণকে নষ্ট করে দেয় এবং সম্পূর্ণরূপে মানুষকে পাগল করে দেয়। তো এই সমস্ত যাদের সমস্যা দেখছি, সবগুলোর আদি কারণ হচ্ছে একটি, সেটা হচ্ছে আনকন্ট্রোল মাইন্ড, বা মন নিয়ন্ত্রিত থাকে না। তো মনকে নিয়ন্ত্রণ করবো কিভাবে? জড়জাগতিক কোনো কিছু জিনিসের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করা খুব কষ্টকর। সেই জন্য সারা বিশ্বে আলোড়ন হচ্ছে শুধুমাত্র আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে মনকে কন্ট্রোল করা যায়। সেজন্য আসুন দেখা যাক, এতক্ষণ তো প্রবলেম শুনলাম, এবার শুনি আর বুঝি এর সুরাহা কি। প্রথম পদক্ষেপ মন নিয়ন্ত্রণের, ভালো করে শুনুন স্টুডেন্টরা। এগুলো যদি আপনি করেন তাহলে আপনার কোনোদিন মন অনিয়ন্ত্রিত থাকবে না, মন পবিত্র, সুন্দর এবং আপনার তত্ত্বাবধানে থাকবে। প্রথমটি হচ্ছে, do not allow the senses to wander stray in any direction they want. যে কোনো জায়গায় ইন্দ্রিয়গুলোকে ছেড়ে দিবেন না মনের মাধ্যমে। মনকে কখনো বাজে কাজে লাগাবেন না, সেগুলোকে বাইরে থেকে নিয়ে আসুন। এবং কি করুন? সেটি হচ্ছে নেক্সট, withdraw them from wrong engagement. যত খারাপ জিনিসের মধ্যে মন যাচ্ছে, সেগুলোকে কন্ট্রোল করে নিজেকে নিয়ে আসতে হবে। সেটা কি বলে? কুর্ম পদ্ধতি বা কাছিমের পদ্ধতি বা কচ্ছপ পদ্ধতি। কচ্ছপের উপরে যেরকম ধাক্কা মারলে কচ্ছপ সঙ্গে সঙ্গে করে নিজের হাত, পা এবং মাথাকে ঢুকিয়ে নেয়, সেই রকম ভাবে আমাদের যে সমস্ত ইন্দ্রিয়, চোখ খারাপ জিনিসের প্রতি ধাবিত হচ্ছে, জিভ এটা চাইছে, কান ওটা চাইছে, নাক ওটা চাইছে, সেগুলোকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত করতে হবে। এবং কি করতে হবে? সেটা দ্বিতীয় পদক্ষেপ। এনগেজ দ্য সেন্সেস অ্যান্ড দ্য মাইন্ড ইন দ্য টপিক অফ গড, আল্লাহ, জেহোবা, যে ধর্ম অবলম্বী। কেন ভগবানের কাছে মনোনিবেশ করতে বলা হচ্ছে? নাম্বার 1, সমগ্র শাস্ত্রে সব ধর্মে বলা হচ্ছে ভগবান হচ্ছেন সব থেকে পবিত্র, হ্যাঁ কি না? ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান যথোপিবা যত মরিত পুণ্ডরীকাক্ষ সব অধ্যায় অভ্যন্তর সুচি। ভগবানকে স্মরণ মাত্রই পবিত্রতা আসে, হ্যাঁ কি না? এখন আপনারা যারা যারা আমরা এখানে আলোচনা করছি, কারোর মনে কষ্ট, দুঃখ, হিংসা, দ্বেষ আছে কি নেই? হ্যাঁ, এখন আপনাদের মনে আছে ইচ্ছে হচ্ছে কাউকে মারতে, কারোর প্রতি হিংসা করতে? হ্যাঁ, আপনাদের কি চিন্তা হচ্ছে এখন? ভালো। কেন না? আপনারা যে জায়গায় এসেছেন, সেই জায়গাটি হচ্ছে আলোচনার বিষয় হচ্ছে ভগবত তত্ত্ব। ইসকন ভগবানের জ্ঞান দান করে।
তো যে মুহূর্তে আমরা ভগবানের সম্পর্কে আলোচনা করব, ভগবানের কাছে মনোনিবেশ করব, যত অপগুণ আমাদের মনের ভেতরে থেকে আমাদেরকে বিরক্ত করে সেগুলো সঙ্গে সঙ্গে পুড়ে ছারখার হয়ে যাবে। আগুন সবসময় জ্বালিয়ে নষ্ট করে দেয় কোনো জিনিস, সেরকম ভগবত তত্ত্ব জ্ঞান হচ্ছে আগুনের মতো, যা আমাদের জন্ম জন্মের সঞ্চিত যে সমস্ত চিন্তা, মনের গোদামে থাকা যে সমস্ত খারাপ জিনিস, সেগুলোকে মুহূর্তের মধ্যে পুড়িয়ে ছাই করে সেখানে পবিত্রতার আলোকে উদ্ভাসিত করে। সেই জন্য ভগবানের প্রতি মনোনিবেশ করতে হবে। প্রথম অবস্থায় কি, সব ইন্দ্রিয়গুলোকে খারাপ জায়গা থেকে এনে ভগবানের, দ্বিতীয় টপিক, ভগবানের সেবায় লাগাতে হবে বা ভগবান চিন্তনে লাগাতে হবে। তৃতীয়টি হচ্ছে understand the meaning of life by reading thought provoking books like Bhagavad Gita, Srimad Bhagavatam, Quran, Bible, etc. 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 কেন দরকার এই থার্ড স্টেপে বলা হচ্ছে যে আমাদের জীবনের উদ্দেশ্য কি সেটা সম্পর্কে বোঝার জন্য এইসব গ্রন্থগুলো পড়তে হবে। মন তখনই বিচলিত হয় যখন কোনো কিছু এনগেজমেন্ট মনের থাকে না, হ্যাঁ কি না? যখন কোনো কিছু করার থাকে না তখনই মন খারাপ দিকে যায়। আপনার চরিত্র কি আপনি সবার সামনে সেটা প্রকাশ করতে পারবেন না। আপনি কি ধরনের যে লোক বা আপনার ভেতরে কি সাবস্টেন্স রয়েছে, যখন আপনি একা সবকিছু সুবিধার মধ্যে থেকে একা একটা রুমের ভেতর থাকেন, তখন যে আপনি, সেটা হচ্ছে আপনার চরিত্র। তখন আপনি বুঝতে পারেন যে আমি কে, আমি একজন ভালো লোক নাকি আমার মধ্যে কিছু বদগুণ রয়েছে নাকি, যখন আপনি একা থাকেন। সেজন্য বিভিন্ন ফিলোসফার্সরা বলেছেন a man's character will be known by him when he is alone. যখন একজন ব্যক্তি নিজে একা থাকে তখনই সে বুঝতে পারে যে সে কি ধরনের, কি ধরনের জিনিস দিয়ে সে ভরা আছে। তো সেজন্য একজন মানুষের উদ্দেশ্য যখন কোনো কিছু হবে তখন তার মন দিয়ে সে যে জিনিসটাকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করবে। এটা যে স্বাভাবিক মানসিক প্রবৃত্তি। যেরকম যখন পরীক্ষা আসে সবাই পরীক্ষার দিকে মন দেয়, হ্যাঁ কি না? তখন মন বিচলিত হয় না, কেন? একটা উদ্দেশ্যের দিকে আমরা যাচ্ছি। ঠিক সেই রকম ভাবে যখন আমরা ভালো কোনো বই পড়ব এবং ভালো বই পড়ার পরে বুঝতে পারবো যে আমাদের জীবনের উদ্দেশ্য কি, তখনই আমি অন্য জায়গায় মন লাগিয়ে সময় নষ্ট করব না, তখন আমার জীবনের উদ্দেশ্য থাকবে। চতুর্থত হচ্ছে অ্যাসোসিয়েশন উইথ ডিভোটিজ, ভগবতের সঙ্গ, ভক্তদের সঙ্গ করা। তার কারণ হচ্ছে তারা তাদের জীবনে সেগুলো ব্যবহার করছে, জীবনের উদ্দেশ্য সম্পর্কে তারা জানে। এবং সৎসঙ্গে যখন আমরা ভালো লোকের সঙ্গে মিশবো তখন সঙ্গে সঙ্গে চেতনার উন্মেষণ হবে। সেখানে মহাপ্রভু বলছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভ মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। এবং চতুর্থ থেকে পঞ্চমটি এবং শেষটি হচ্ছে মেক বেস্ট ইউজ অফ অপরচুনিটিজ ফর গুড অ্যাসোসিয়েশন। এবং যা সুবিধা ভগবান আমাকে করে দিয়েছেন, যেমন আজকে আপনারা সবাই এসেছেন, এর সুবিধাটা ভালো মতো গ্রহণ করতে হবে। আমি আর খারাপ কাজে মাথা লাগাবো না, আমি ভালো হব, আমার জীবনের উদ্দেশ্য কি সেটা সম্পর্কে আমি জানবো, আর বিভিন্ন কোর্সগুলো সম্পর্কে জানতে পারি, তাহলে আমি দেখবো আমার মনটা সম্পূর্ণরূপে অন্য দিকে ঘুরে যাচ্ছে। এবং একজন মানুষের চরিত্র কি সেটা বোঝা যায় যে সে কি ধরনের বই পড়ছে আর কি ধরনের লোকের সঙ্গে সে মিশছে। চোর কি পড়বে? চুরির হাজারো উপায়, জেল ভাঙার সাফল্যমণ্ডিত ইতিহাস, হ্যাঁ, বিভিন্ন ইতিহাস, বিভিন্ন দেশের জেল ভাঙার উপায়। একজন ল যে পড়ছে, লর বই পড়বে। এবং যে মানুষের জীবন, আমি কেন এসেছি মানুষ হয়ে, আমার জীবনের উদ্দেশ্য কি, যে জানতে চাইবে, সে পড়বে কি ভগবদ গীতা, শ্রীমদ ভাগবতম, কোরআন, বাইবেল। সেখানে বুঝতে পারবো আমি মানুষ হয়ে এসেছি, আমার কি করার দরকার আছে। সেই জন্য আমরা আরেকটি উপায় বলি, এগুলোর সঙ্গে সঙ্গেও আমরা আরেকটি জিনিস বলি করতে, যেটাতে তাৎক্ষণিক মন নিয়ন্ত্রণ হয়। সেটি হচ্ছে নেক্সট যে আমরা কিছু ভজন বা কীর্তন শুনতে পারি, ডিভোশনাল সং, নেক্সট মন্দিরে আসতে পারি, বিগ্রহ দর্শন করতে পারি, এগুলো কিছু প্রসাদম গ্রহণ করতে পারি, আপনাদের সাধারণ প্রসাদম আছে, এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারি। নেক্সট হরে কৃষ্ণ করতে থাকে। হরে কৃষ্ণ মহামন্ত্রের সঙ্গে আমাদের ছিল প্রভুপাদ বলছেন, যখন আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা জপ করি তখন আমাদের এই সমস্ত গুণগুলো আমাদের মধ্যে, আমাদের হৃদয়ের মধ্যে আসে। মন্ত্রটা কি? নেক্সট এই হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মন্ত্র মানে কি? নেক্সট
নেক্সট পরে পরে কথা না, এরপরে মন্ত্র কথার অর্থ হচ্ছে মন ত্রাণ। মনকে যিনি ত্রাণ করেন বা মুক্তি দান করেন তিনি হচ্ছেন মন্ত্র। এবং শুধুমাত্র যে আমরা বলছি হিন্দু ধর্ম বা সনাতন ধর্মে যে মন্ত্র করার কথা তা নয়। নেক্সট পিছনে যাও, পিছনে মানে আগে প্রিভিয়াস। বিভিন্ন ধর্মে বিভিন্ন ধর্মাবলম্বী ব্যক্তিদের, যেমন প্রিভিয়াস ক্রাইস্ট বলছেন বারবার জপ করার জন্য, আমাদের যেরকম জপমালা থাকে ওদের রোজারি থাকে। নেক্সট কত থাকো, হ্যাঁ গুরু নানক বলছেন জপ করার জন্য। শিখ ধর্মে, মুসলিম ধর্মেও বারবার ভগবানের নাম নেবার কথা বলা হয়, এবং ওরা তসবি আছে, তসবি জানেন তো, ওরা ওদের জপ করেন। নেক্সট বুদ্ধিস্টরাও ভগবানের নাম একই শব্দ বারবার উচ্চারণ করার মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করেন। নেক্সট এবং ভগবানও বলছেন ভগবানের নাম বারবার জপ করার জন্য। তো এখানে কিছু ছবি বা কিছু বড় বড় ব্যক্তিত্বদের যারা সারা বিশ্বে ভীষণ খ্যাতি সম্পন্ন, তারাই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন। এবং আপনাদের মধ্যে অনেকে স্টুডেন্ট, অনেকে আপনাদের মধ্যে বিজনেসম্যান, এবং তার সঙ্গেও হরে কৃষ্ণ মন্ত্র জপ করার মাধ্যমে সম্পূর্ণরূপে মনের উপর নিয়ন্ত্রণ করে তারা সম্পূর্ণরূপে পৃথিবীর একজন মহান ব্যক্তিতে পরিণত হয়েছেন। সেজন্য আমরা বলতে পারি যে শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে যে আমাদের কোনো কিছু ছাড়তে হবে তা নয়। স্টুডেন্ট লাইফের সঙ্গে সঙ্গে যে কোনো লাইফ, আপনি যদি বিজনেসম্যান হন বা যা কিছু করেন, এনারা সবাই নিজেরা বলছেন, দেখাতে থাকো, এনারা সবাই নিজেরা বলছেন, নিজেদের ব্যক্তিগতভাবে তাদের উদাহরণ দিচ্ছেন যে আমরা এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে আমরা সম্পূর্ণরূপে বিভিন্ন রকমের হতাশা, দুর্দশা, বিভিন্ন রকম মানসিক অশান্তি থেকে মুক্তি পেয়েছি। এই সম্পর্কে 6 সেশন কোর্সগুলোতে আরো সুন্দরভাবে আপনাদেরকে বোঝানো হবে, জানানো হবে। এজন্য আজকে যাবার সময় 6 সেশন কোর্সের ফর্ম আছে, এই ফর্ম আপনারা ফিল আপ করে যেতে পারেন। এবং আরো সুন্দর সুন্দর এরকম আমাদের প্রোগ্রামস আছে, সেমিনার আছে, সেগুলোতে আপনারা যুক্ত হলে অনায়াসেই সব থেকে বড় সমস্যার কারণ আমাদের এই মনের উপর আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। তো সেজন্য আজকের এই সুন্দর প্রোগ্রামটিতে এসে আমারও যেরকম ভালো লাগছে, আমি চাইছি যে আপনারা সবাই খুব ভালোভাবে কিছু শিখে যান। আপনাদের সবার ভালো লেগেছে? সেজন্য খুব কম সময়ের জন্য এই প্রোগ্রামটি, তার কারণ হচ্ছে আরো অনেক অনুষ্ঠান আপনাদের জন্য রয়েছে। কিন্তু বক্তব্যের বিষয় হচ্ছে একটি, যে আপনারা এই 6 সেশন কোর্সটি আপনারা যদি করেন তবে আপনারা আরো সুন্দরভাবে অনেক কিছু জানতে পারবেন।